চিত্রাঙ্গনা লেখনীতে ইসরাত জাহান জেরিন। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা 11। আজকে বাইরে শৈত্যপ্রবাহ চলেছে। ফরাজ ফজরের নামাজ আদায় করে দেরি করেনি। বাইরে ফজর হলেও আলো ফোটেনি এখনো। ফারাজ যাওয়ায় চিত্রা একা অনেকক্ষণ ধরে ধ্যান ধরে অন্দরমহলে বসে থাকে। শেষে রান্নাঘরে যায় মোহনা নদী। বাকিরা ফরাজকে বিদায় জানাতে এসেছিল, তবে এখন সবাই যার যার রুমে চলে গেছে। চিত্রা হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো, রান্নাঘরে গেল, ফ্রিজ থেকে রাতে রাখা আস্ত গরুর কলিজাটা বের করে বরফ ছাড়াতে রেখে দিল। কলিজাটা দেখে বরফ ছাড়াতে চিত্রার বিরাট কলিজাটাও যেন উল্টে পাল্টে দেখল। আজ ফরাজের মতো তার নাস্তায় কলিজা ভুনা আর ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার শখ জেগেছে। কলিজার বরফ ছাড়াতেই তাতে ছুরি চালালো চিত্রা, টুকরো টুকরো করলো। ইচ্ছে করে কলিজায় লেগে থাকা রক্তগুলো হাতে লাগালো। ভালো লাগছে তার। ফারাজ এবার এলে তাকে সে খুব করে বলবে, আপনি কলিজা ভুনা পছন্দ করেন আর আমি কলিজা কেটে রান্না করতে। হয়ে গেল না, পারফেক্ট ফর ইচ আদার। উফ, গরুর কলিজা। কিন্তু হঠাৎ সদর দরজা খট করে শব্দ হলো। চিত্রা মুহূর্তেই সেই শব্দ শোনার চেষ্টা করলো। বাইরের আলো তখন একেবারে ক্ষীণ। চিত্রা পুনরায় রক্তমাখা হাতের দিকে তাকালো, চোখ বড় বড় করে তাকালো একবার। চুলগুলো এলোমেলো, গায়ে তার একটু ঠান্ডা লাগছে। একেবারে অসহনীয় উষ্ণতা তার শরীর ছুঁয়ে যাচ্ছে। সে হাতে ধারালো ছুরিটা হাতে নিয়ে সেই বেশে সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে আবিষ্কার করলো নেশাগ্রস্ত রাজনকে। তাকে দেখে চিত্রা মুখে মৃদু হাসি ফুটে উঠল। রাজনকে তখন হুঁশ জ্ঞান নেই। চিত্রা ছুরিটারও শক্ত করে হাতের মুঠোয় নেয়। জিজ্ঞেস করলো, তাহলে আপনি এসেছেন? আপনি কিন্তু কিছু খেয়েছেন? না, খিদে লাগছে। না, কিছু নিয়ে আয়। আমি রুমে গেলাম। চিত্রা চুপ করে রইল, তারপর হেসে বলল, আপনি আমার সঙ্গে আসুন, আজকে কলিজা ভুনা করছি। রাজন ভাবছে তার সামনে নদী, হয়তো চোখ সব ঝাপসা দেখছে সে। সে ভেতরে ঢুকে চিত্রার গায়ে হাত দেওয়ার আগে চিত্রা সরে যায়। রাজনের হাতে আরেকটা মদের বোতল। সে আরেক ঢোক খেয়ে বলল, তুই রান্না করবি তো আমি রান্নাঘরে যাই, কি করুম? রান্না করবো তোর সাথে। চিত্রা সে কথা পুরোটা শেষ করতে দিল না, তার আগেই বলল, কলিজা ভুনার জন্য গরু লাগবে। তো আমাকে কি গরু মনে হচ্ছে, বান্দির বাচ্চা? চিত্রা একটা ছোট শ্বাস ছেড়ে তার সামনে এসে দাঁড়ায়, তারপর আবারও একটা মুচকি হাসি দেয় রাজনের দিকে তাকিয়ে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে নদী তার হাত ধরলো। চিত্রা নদীর দিকে তাকায়। চিত্রা তখনও আগের মতোই দাঁড়িয়ে। নদী তাকে বলল, আজকে মহিষের কলিজা ভুনা কইরো বোন। গরুর কলিজা সবার পেটে সয় না, আর ফারাজ নেই, কলিজা খাওয়ার মানুষও নেই। চিত্রা পুনরায় মিষ্টি করে একটি হাসি দেয়, বলল, ঠিক আছে, তাহলে আমি আর ওইটা রান্না করলাম না। তবে অনুরোধ, সময় করে একদিন গরুর কলিজাটা রান্না করার প্ল্যানটা চুকিয়ে দিব। আমি আপনার হাতে রান্না খাওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি। নদী কিছু বলল না, রাজনকে সামলে রুমের দিকে পা বাড়ালো। চিত্রা তখনও ঠায় দাঁড়িয়ে, দৃষ্টি এখনো আটকে গেছে রাজন আর নদীর দিকে। ঠোঁটের কোণে এখনো সেই মুচকি হাসি। ভোরে ফরাজ এলাহি বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকেই এলাহি বাড়ি যেন একদম দমবন্ধকর পরিবেশে ডুবে গেল। চিত্রা নাস্তা করেনি, কলিজা ভুনা আর পরোটা তৈরি করেনি, সারাদিন রুমের ভেতর পড়েছিল। এই বাড়ি ফরাজ এলাহি ছাড়া নিঃসঙ্গতায় ভুগে সে, এটা সবাই জানে, কেউ স্বীকার করে না। দুপুরে খেয়ে রাজন নিজের রুম থেকে বের হয়। ভোরে সে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, আর একটু আগে উঠে খেয়ে তৈরি হয়েছে। নেশা করার পর তার কিছু সময় থাকে না, তবে এইটুকু মনে হয় রোজকার মতো আসো নদী তাকে রুমে নিয়ে এসেছে, বিছানায় শুয়ে দিয়েছে। রাজন কালো শার্ট, সাদা লুঙ্গি, চোখের নিচে হালকা সুরমা। আজও তাকেও অস্বাভাবিক সুদর্শন লাগছে, অথচ সেই সুদর্শনের ভেতরে বিষ জমে আছে। কে বের হলেই একবার চিত্রার রুমের দিকে তাকায় সে। ঠিক তখনই হঠাৎ করে একটা ছায়া এসে দরজার ভেতর দিয়ে উকি দিল যেন। বজ্র। হ্যাঁ, তো রাজনের ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। স্বামী বেরোতেই পুরো পরপুরুষের যাতায়াত। তারপর
আবার নীতি ধর্ম পবিত্রতার বয়ান। এই লুকোচুরিতে রাজন সবচেয়ে অপছন্দ করে। পাপ করলে প্রকাশ্যে করো, আর যদি হাজি সাজতে হয় তাহলে হাজির মতোই নিখুঁত সাজার ভান ধরো। এই অধ একখ্যাক্ষা ভণ্ডামি তার সহ্য হয় না। নিচে নামতে মুখোমুখি হয় মোহনার সাথে। এক মুহূর্তে তাকিয়ে রাজন চোখ সরিয়ে নেয়। এই বাড়িতে প্রথম বউ হয়ে আসার দিন থেকেই মোহনার রূপে বাপ চাচা আত্মীয় স্বজন সবাই উন্মাদ হয়ে উঠেছিল। রাজনের মনে পড়ে যায়, রোশন যদি পাগলের মতো ভালো না বাসতো তাহলে এতদিনে এই শরীরটা মাটিতে পোকায় খাবার খেত। এই ভাবনাটুকু রাজনের অস্বস্তিকর লাগে। আর দেরি না করে তাড়াহুড়ো করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোহানের মন আজ বেশ ফুরফুরে। শুক্রবার বেঁধে পাড়া আজ বিয়ে। নিজের বোনের মতো করেই মানুষ করা আমেনা ভালো জায়গায় বিয়ে দিতে পারছে, এই গর্বটাই আজ তার মুখভরা হাসি। মানুষ খাওয়ানো, আয়োজন সবকিছু নিজ হাতে করেছে সে। সে সত্যি খুশি। আজ সে নিজের সব কাজ বন্ধ করে রেখেছে। তাছাড়া ফারজের শহর ছেড়ে গেছে। বড় বাধাটাও সরে গেছে পথ থেকে। সোহানের মাথার ভেতরে কষা চলছে বুদ্ধির। আজ রাতেই চিত্রাকে তুলে আনতে হবে। তারপর একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক। আপাতত কোনো দুশ্চিন্তা নেই। এই ব্যবস্থা আগে গুছিয়ে রাখা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। চিত্রা তখন রুমে বসে বই পড়ছিল। বিকালের আলোটা জানালার ফাঁক গলে পাতায় পড়ছিল। হঠাৎ দরজা ঠেলে মোহনা প্রায় দৌড়ে ঢুকে আসে, চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস। চিত্রা অবাক হয়ে তাকায়। কি হলো ভাবি? মোহনা কথা না বলে হাত ধরে প্রেগনেন্সি রিপোর্টটা এগিয়ে দিল। চিত্রা চোখ দুটো পড়তেই ভিজে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে মোহনাকে জড়িয়ে ধরে। কংগ্রাচুলেশন ভাবি, আপনারা সত্যি খুশিতে। কারণ নজর না লাগুক, এটা আপনাদের সুখের দিন। অনেক কষ্টের পর পাওয়া সুখ আগলে রাখবেন। ভাইকে জানিয়েছেন? তার কি প্রতিক্রিয়া? মোহনার হাসিটা একটু কেমন যেন থেমে গেল। না, এখনো জানায়নি। কেমন একটা লাগছে। আরে ভাবি, আগে বাচ্চার বাবাকে জানান। আরেকবার পরীক্ষা করে দেখবো ভাবছি। ডাক্তার তো বলেছে আর কোনো সুযোগ নেই। চিত্রা দৃঢ় গলায় বলে, আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনি এখন ওই রোশন ভাইকে ফোন দিন। আমি বজ্র ভাইকে বলি মিষ্টি আনতে। এত সুন্দর খবর মিষ্টি ছাড়া হয় নাকি? মহল্লায় মিষ্টি বিতরণ তো মাস্ট। ফারাজ তো ইতালি যেতে এখনো সময় লাগবে, নয়তো তাকেও এখনই জানাতাম। লোকটা বাচ্চার যে কি শখ। এই খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে যাবে। যান, আপনি ভাইকে ফোন করুন, জলদি বাড়ি আসতে বলেন। মোহন আর দেরি করে না। নিজের রুমে গিয়ে রোশনকে কল করতেই সে কোনো কথা না বাড়িয়েই বাড়ি চলে আসে সব কাজ ছেড়ে। আসার সময় ফোনে বলে, আজ তুমি একটু সাজবে, একটা সুন্দর লাল শাড়ি পরবে। আমরা আজকে দিনটা উদযাপন করব। বাইরে সময় কাটাবো। তুমি তৈরি থেকো, আমি নিতে আসবো। আর শোনো, লাল শাড়িটাই পরবে। রুহু শুধু তোমার লাল শাড়িতে দেখার জন্য কাতরাচ্ছে। কেন? রোশন হেসে বলল, আত্মার সাথে তোরেই পিরিত। দেওয়ানা কই সজনী, নিতে আইলেও নাই ওর যাইবানি। আপনার জন্য মরতেও পারবো। মোহনা মুচকি হেসে ফোন রেখে দিল। তারপর দৌড়ে বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হায় খোদা, আমি তো পাপী। তবু তুমি আমাকে সব দিলে। পাগলের মতো ভালোবাসার জন্য স্বামী দিলে, কোল আলো করে আসার মেহমান দিলে। শুধু একটাই প্রার্থনা, এই সুখটা কেড়ে নিও না। ওই কষ্ট আমার সহ্য হবে না খোদা। দুনিয়ার জমিনে আমাকে এমন কঠিন আযাব দিও না, কখনোই না। সেদিন মোহনা সাজে একেবারে বিয়ের দিনের মতো। লাল শাড়িটা পরে বইয়ের মতোই সাজে। সাজে কোনো কমতি রাখে না। রোশন বাড়ি এসে মহলায় মিষ্টি বিতরণ করে। গোসল সেরে আসরের নামাজ আদায় করে। তারপর মোহনাকে নিয়ে বের হওয়ার জন্য সদর দরজার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ কোনো কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। মোহনা হাসতে হাসতে বলে, এভাবে তাকিয়ে কি দেখছেন? রোশন ধীরে বলে, মানুষ মারা গেলে নাকি সব স্মৃতি ভুলে যায়। আমি চাই এই স্মৃতিটুকু কোনোদিন যেন আমি না ভুলি। কোনটা? আমার জীবনে তোমার আগমনের মুহূর্ত। আজ ঠিক সেই দিনের মতোই অনুভূতি হচ্ছে। বিশ্বাস করো মোহনা। মুচকি হাসলো মোহনা, জবাব ছাড়াই, শব্দ ছাড়া।
কারণ কিছু অনুভূতি প্রকাশের শব্দের প্রয়োজন হয় না। বিকালের নরম আলো, তারা বের হলো। গন্তব্য নিকলি। আকাশে মেঘ জমেছিল না, তবুও রোশনের বুকের ভেতর কেমন যেন চাপা অস্থিরতা। রোশন তার পুরনো বাইকটা নিয়ে বের হলো আজকে। যখন রোশন পাপি ছিল তখন এই বাইকটা তার সঙ্গী ছিল। বাইকে মোহনাকে পেছনে বসিয়ে ধীরে চালাতে লাগলো সে। আজ কোনো তাড়া নেই, আজ প্রতিটি মুহূর্তে গুনে গুনে বাঁচাতে চায়। মোহনা তার পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে। আজ তুমি চুপচাপ কেন? রোশন হালকা হাসলো। শুনছি। কি? তোমার নিঃশ্বাসের শব্দ। মোহনা হেসে বলল, একটা কথা বলো কেন? এমন কথা বলো কেন? ভয় লাগে। ভয় পেও না, ভয় লাগলে হাতটা শক্ত করে ধরো। মোহনা তার চারপাশ থেকে ধরে নিল শক্ত করে। লাল শাড়িতে আঁচল বাতাসে উড়িয়ে নিকলির কাছে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নামলো। পানির বুক জুড়ে সূর্যের শেষ আলো ছড়িয়েছে, লাল কমলা সোনালি রঙের মিশ্রণ। বাইক থামিয়ে রোশন বলল, এই জায়গাটায় বসি। দুজনই নদীর ধারে বসলো। আশেপাশে তেমন কেউ নেই। দূরে কয়েকটা নৌকা, মাঝিদের ক্ষীণ ডাক আর পানির গায়ে বাতাসের মৃদু শব্দ। মোহনা নীরবতা ভাঙল। বলল, রোশন, আমাদের বাচ্চাটা কেমন হবে? রোশন একটু থমকে গেল, তারপর বলে, তোমার মতো জেদি হবে আর আমার মতো একগুঁয়ে। ছেলে না মেয়ে? মেয়ে হলে লাল শাড়িতে তোমার মতোই লাগবে। মোহনার চোখে জল চলে আসে। আমি খুব ভয় পাচ্ছি। কেন? এত সুখ একসাথে পেলে আল্লাহ আবার কেড়ে না নেয়। রোশন তার হাত ধরে। যাই পাই তাই আল্লাহর আমানত, কেড়ে নিলেও অভিযোগ নেই। শুধু চাই তুমি যেন শক্ত থাকো। এই কথাগুলো কেন বলছো? না, এমনি। সে উঠে দাঁড়ালো, চারপাশে একবার ভালো করে দেখে নেয়। নিকলি, জল, আকাশ, তার মোহনা, সবই যেন ঠিক। রোশন পকেট থেকে ফোন বের করে মোহনার ছবি তুলবে বলে আজকের দিনটা রেখে দিতে চায় সে। একটাই একটাই যথেষ্ট। ছবি তোলার পর রোশন মোহনাকে টেনে নিল কাছে। খুব নিচু গলায় বলে, শোনো, যদি কখনো মনে হয় আমি দূরে চলে যাচ্ছি, যেন আমি তোমার মধ্যে আছি। মোহনা কিছু বোঝে ওঠার আগেই পাশের মসজিদের মাইকে থেকে কানে ভেসে এলো, কেউ একজন মারা গেছে, অল্প সময়ের মধ্যেই জানাজা হবে। শব্দটা নিকলির বাতাসে ভেসে ভেসে এসে বুকের ভেতর কোথাও কাঁপন তোলে। কিছুক্ষণ পর নদীর পাড়ে এসে বসে এক বয়স্কা নারী। চোখে জল মুছতে বারবার কিছুটা থমকে গেল। মোহনা বিষয়টা লক্ষ্য করলো। অকারণে বুকটা ভারী হয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে সে রোশনের দিকে তাকিয়ে বলে, গিয়ে দেখবো। অনেকক্ষণ ধরে দেখছি উনি কাঁদছেন। রোশন মাথা নেড়ে সম্মতি দেয়। মোহনা এগিয়ে গেল সেই দিকে। ধীরে গিয়ে জিজ্ঞেস করতেই নারীটি ভাঙা গলায় বলে, মাইকে যে শোক সংবাদ দেওয়া হয়েছে সেটা তার মায়ের। এ দুনিয়ায় তার মা ছাড়া আর কেউ নেই। কিন্তু অভাব বড় নিষ্ঠুর। কাফনের কাপড় কেনারও টাকা নেই তার। লাশের গোসল বাকি। কথাটা শোনা মাত্রই রোশন আর এক মুহূর্ত দেরি করে না, পকেট থেকে টাকা বের করে তার হাতে দেয়। বাড়তি কিছু টাকা তুলে দেয় নারীর হাতে। নারীটি কাপা হাতে টাকাটি নেয়, চোখ তুলে বলে শুধু, আল্লাহ তোমাদের ভালো রাখুক বাবা। রোশনের বুকের ভেতর হঠাৎ কেমন যেন শান্তি মনে হয়, অদ্ভুত এক প্রশান্তি, যেন কোনো ভার হালকা হলো। ফিরে এসে মোহনার পাশে বসতে চুপচাপ রোশনের হাত ধরে। ভালো করেছো, ফিসফিস করে বলে। রোশন নদীর দিকে তাকিয়ে ছিল এতক্ষণ। জানো মোহনা, মানুষ ভাবে বড় বড় কাজ করলে কিছু হয়, অথচ এই ছোট্ট জিনিসগুলো কাউকে একটু সহজ করে দেওয়া আসলে অপরজনকে বাঁচিয়ে রাখে। তুমি সবসময় এমন কেন? কেমন? মরে যাওয়ার মতো কথা বলো, আবার কাউকে বাঁচানোর জন্য কাজ করো। রোশন হালকা হাসে, কারণ জীবনটা খুবই অদ্ভুত। এখানে কাউকে কিছু দিতে পারলেও মনে হয় আমরা অসাধারণ, বৃথা যায়নি। মোহনার চোখ ভিজে আসে। তুমি এমন কথা বললে ভয় লাগে। ভয় পেও না। রোশন তার হাতটা শক্ত করে ধরে। আমি তোমার আছি। তুমি থাকবে তো? থাকবো, অন্য কোনোভাবে হলেও। এ কথায় যেন দম বন্ধ করে ফেলল মোহনা। মোহনা কাপা গলায় বলে, আমাদের সামনে এত কিছু আছে, বাচ্চা আছে, সংসার আছে। রোশন মুচকি হাসে। এর জন্যই তো এত কথা বলছি, যাতে তুমি অপূর্ণ না থাকো। তুমি কি জানো? মোহনা চোখে জল মুছে বলে, আমি কখনো কিছু চাইনি, আজ সর্বপ্রথম চাইছি তুমি শুধু আমার পাশে থেকো। রোশনের চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে ওঠে। এই চাওয়াটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। রোশন উঠে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তাদেরকে।
দুজনই উঠে পড়ল। হঠাৎ মোহনা বলল, দেখো তো আমার চোখে কি। রোশন কাছে আসতে মোহনা হঠাৎ করে নাকে ডোকায় আলতো করে ছুঁয়ে দিল। রোশন মুচকি হেসে উঠল। এই মেয়েটা কি অদ্ভুত সব কাজ করে, বারবার নতুন করে নিজের দিকে টেনে নেয় তাকে। সে মোহনাকে ঘুরিয়ে শক্তভাবে চেপে নিল তার হাত। ঠিক তখনই বিকট এক শব্দ। মোহনা প্রথমে বুঝতে পারল না কি হলো, বাজি, টায়ার ফাটা এমন কিছু, কিন্তু পর মুহূর্তে রোশনের শরীরটা হঠাৎ কেঁপে ওঠে। অস্বাভাবিক ঝাঁকুনি, বুকের ভেতরটা ভরাট হয়ে আসে তার। হঠাৎই হালকা হয়ে এলো সে। রোশন! মোহনার গলা কাঁপে। রোশনের মুখ মুহূর্তেই সাদা হয়ে আসে, চোখে দুটো বিস্ফোরণ, নিঃশ্বাস আটকে আসে তার। বুকের ভেতরে একটা তীব্র জ্বালা, অসহ্য চাপ। সে পিছে এক পা হাঁপড়ে পড়ে যায়। আহা শব্দ বের হয়, আর্তনাদ নয়, এক ভাঙা শ্বাস। মোহনা এখনো পুরোটা বুঝে উঠতে পারছে না কি হয়েছে, কথা বলো। তারপর সে অনুভব করলো রোশনের পিঠ থেকে বেরিয়ে আসছে উষ্ণ তরল রক্ত। মোহনা চিৎকার করে নিকলির বাতাস ছিঁড়ে বেরিয়ে আসে, রোশনকে আঁকড়ে ধরে, আর শরীর ভার হয়ে আসে তার। আর সে বুঝতে পারছে প্রতিটা মুহূর্তে সব শেষ হয়ে যাচ্ছে। রক্ত এক এক রক্ত, এত রক্ত কেন? মোহনা দুহাত দিয়ে ক্ষতটা চেপে ধরে। লাল শাড়ি মুহূর্তে যেন আরো লাল হয়ে ওঠে। রোশনের চোখ ফাঁকা হয়ে গেল, প্রতিটি নিঃশ্বাস যেন ছুরির মতো হৃৎপিণ্ড কেটে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হচ্ছে না, শুধু চোখের জল আর ফোঁটা ফোঁটা রক্ত। তার হাতগুলো শক্ত করে মোহনা ধরে রেখেছে, ধরে রাখার চেষ্টাও করে যাচ্ছে, কিন্তু ব্যথা সব শক্তি খেয়ে নিয়েছে। এক মুহূর্তেই তার সব আশার, স্বপ্ন, ভালোবাসা সবাই একসাথে ধ্বংস হয়ে যাচ্ছে। মোহনা প্রথমে শুধু রক্ত দেখে হতবাক, তারপর বুঝতে পারে তার সামনে তার জীবন, তার পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। মোহনা কাঁদতে কাঁদতে রোশনের মুখ, চোখ, বুক আঁকড়ে ধরে বলে, না তুমি এভাবে যেতে পারবে না, তুমি আমাকে ছাড়তে পারবে না। এই রোশন, রোশন, আমাদের বাচ্চার নাম তো এখনো রাখা হয়নি। প্রতিটি শব্দে তার অন্তরের ব্যথা রক্তের মতো করে বের হয়ে আসছিল। সে শ্বাসরুদ্ধকর হয়ে কান্না করছে, থামতে পারছে না নিজেকে। প্রতিটি চিৎকারে রোশনের স্মৃতি, প্রেম, প্রতিশ্রুতি সবই যেন জীবন্ত হয়ে ওঠে। রোশনের চোখ কিছুক্ষণ উন্মুক্ত থাকলেও ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। মোহনার চোখে চিরন্তন যন্ত্রণা। মোহনা কান্না থামে না। এক পাশে মৃত্যু, আর এক পাশে অব্যক্ত ভালোবাসা। সেই ভালোবাসা এত গভীর যে নিস্তব্ধ আর রক্তের মাঝেও হৃদয়ে দাগ ফেলে যাচ্ছে। আশেপাশে মানুষজন দৌড়ে আসে, চিৎকার করে, সাহায্যের চেষ্টা করে, কিন্তু রোশনের হাতে মুহূর্তের বেশি সময় নেই। তার সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে গেছে, গুলি আঘাত কলিজায় লেগেছে ঠিকই, তার হৃৎপিণ্ডের কাছাকাছি। অসহ্য যন্ত্রণা লাগছে, প্রতিটি নিঃশ্বাস কাতরাচ্ছে তাকে। সে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের তীব্রতার শরীর অচল হয়ে পড়ছে। রোশন বুঝতে পারে সময় কম, কিন্তু তাকে কিছু করতে হবে। প্রতিটি নিঃশ্বাস এক একটা ঝাঁকুনি, প্রতিটা শব্দে কষ্টের আঘাত। তবু কিছু কথা না বলে গেলেই নয়। সে তার হাত ধরে ধীরে ধীরে মোহনার গাল পর্যন্ত বাড়ায়। সে হাতটা স্পর্শ করে রক্ত উষ্ণতা মোহনার গাল ছয়। সে হাতটা স্পর্শ করতে রক্তে মোহনার গালটা ছয়। রোশনের হাত কেবল তার নিজের হাতে সীমাবদ্ধ নয়, বরং মোহনার আলতো করে বাঁচানোর আশ্বাস দেয়। আর বিদায়ের একমাত্র সংযোগ। রোশন চোখ দুটো অদৃশ্যভাবেই দৃষ্টিতে বুঝল। মোহনার চোখ খুলে মুখে আঙ্গুল দেয়। সে জানে সব ফুরিয়ে আসছে, কিন্তু শেষ শক্তিটুকু দিয়ে মোহনা তাকে ধরে রাখতে চাইছে। রক্ত গড়িয়ে নদীর সাথে মিশে যাচ্ছে, তার সাদা পাঞ্জাবি লাল হয়ে উঠেছে, তার শরীর কেঁপে উঠেছে, হৃদয়ে কাঁপছে মোহনার। মোহনা তখনও তার হাত স্পর্শ করে, চোখ ভিজে যাচ্ছে, চিৎকার থেমে গেছে। রোশনের কষ্টের তীব্রতা নিয়ন্ত্রণ হারার চেষ্টা, কিন্তু কলিজার মধ্যে বুলেটের আঘাত, শ্বাসরুদ্ধকর অদৃশ্য যন্ত্রণার চাপ সবই তাকে ভেঙে দিচ্ছে। মানুষটাকে রোশন তার গায়ে স্পর্শ করতে নিষেধ করে। এখন সময় নেই। সে শেষ সময়টাও যদি বাঁচার বৃথা চেষ্টা করে, মোহনার সঙ্গে শেষবারের মতো তো কথা বলার হবে না তার। আল্লাহ যদি আবার মিলনের অনুমতি দেন, আমি তোমার হাত ধরেই জান্নাতের পথে হাঁটবো। এ দুনিয়ায় যতটা হারিয়ে গেছি, প্রতিটা মুহূর্ত আমি সেখান থেকে ফিরে আনবো। আখিরাতে যদি হাজার মুখের ভিড়ে থাকি, আমি রোশন এলাহি সেই ভিড়ে থেকে তোমার চোখের প্রেমে পড়বো, ঠিক প্রথম দিনের মতোই।
শ্বাসকষ্টটা বাড়তে থাকলো আরও। তবুও থামলো না রোশন, ভাঙা গলায় বলল, তুমি পৃথিবীর সব সীমা পার হয়ে আমাদের ভালোবাসা আখিরাতে মুক্ত হবে। মনে রেখো, এখানে শেষ হয়েছে কেবল দেহের ছোঁয়া, কিন্তু আত্মার মিলন এখনো হবে চিরন্তর। রোশনের চোখ মেলে কষ্ট হচ্ছে। আশেপাশের কিছু লোক গাড়ি ডাকতে গিয়েছে, তারা এসেই রোশনকে গাড়িতে উঠাবে, ততক্ষণে চোখ বন্ধ হয়ে যাবে না রোশনের। সে এত স্বার্থপর কেমনে হতে পারে? মোহনাকে একা ফেলে যাওয়ার দুঃসাহস তার কিভাবে হতে পারে? এখন তো তার সবেমাত্র শুরু। কেন রোশন তার জীবনে আসা তার 5টা বছর এভাবে নষ্ট করেছিল? আর একটু সময় কি তারা একসঙ্গে থাকলে ক্ষতি হতো খুবই। রোশনের শরীর আবারও ঝাঁকুনি দিল। শরীর ঠান্ডা হয়ে আসছে। লোকগুলো আসছে না কেন? তার রোশন যে চলে যাচ্ছে। ওরা গাড়ি আনতে এত দেরি কেন করছে? গাড়িতে উঠেই বা কি লাভ? কোনো লাভ নেই মোহনা। খাটিয়ে আমার অপেক্ষায়। আমার আসল বাড়ি সেইখানে। আমি তো এই বাড়ির মেহমান পাঠিয়েছে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। গাড়ি চলে এলো। ধরাধরি করে সবাই রোশনকে গাড়িতে ওঠালো। রোশনের মাথাটা মোহনার কোলে। সে বারবার বলছে, কিছু হবে না তোমার, চোখটা খোলা রাখো, এই তো ঠিক হয়ে যাবে তুমি। হাসপাতাল যাচ্ছি আমরা। রোশন মোহনার কোলে মাথাটা আরো গুজে দিল, ব্যথা কমানোর চেষ্টা করলো। মৃত্যু কেবল সময়ের দেয়াল। ভালোবাসার সেই দেওয়াল ভেঙে আবার ফিরে আসে। আবার এই ভালোবাসা আল্লাহর আমানত, তিনি নেন না, শুধু অন্য জগতে তুলে রাখেন। যারা দুনিয়ায় আলাদা হলো তারা আখিরাতে আর আলাদা থাকবে না। তখন আর ভয় থাকবে না হারানোর শঙ্কা। তাই বলছি কি, মৃত্যু বিদায় নয়, ভালোবাসার আরেক ঠিকানা মাত্র। একটু থেমে চোখ করলো। আমার চুলের গোড়ায় ব্যথা লাগছে, চুলে একটু হাত বুলিয়ে দিবে? মোহনা তাই করলো। বুক ফাটা আর্তনাদ নিয়ে সে রোশনের চুলে হাত বুলিয়ে দিল। রোশন পুনরায় বলল, একটু শক্ত করে টেনে দাও, খুব ব্যথা করছে। মোহনা সেই জায়গার চুল চোখের পানি মুছে দ্বিগুণভাবে টানতে লাগলো। তার হাত কাঁপছে। রোশন চোখ বুঝলো। আমার ঘুম ধরেছে মোহনা, তুমি কোল থেকে সরিও না, আমায় একটু ঘুমাতে দাও। তুমি কপালটি একটু কাছে আনো তো। মোহনা কপাল কাছে আনতে রোশন তাতে ওষ্ঠ ছুঁয়ে দিল। হাসি ফুটলো তার মুখে। সে মোহনার হাত শক্ত করে চোখে চেপে ধরে আর খুলতে পারলো না চোখ দুটো। তবে চোখ বন্ধ করে হাতটা ছাড়ার জন্য তার প্রিয় স্বামী রাজন এলাহি তাকে আজীবনের মৃত্যুদণ্ড দিয়ে বলে গেল, আমাদের আবার দেখা হবে। চোখে চোখ রেখে, ব্যথাহীন রক্তহীন, শুধু নিখাত ভালোবাসা নিয়ে। পরের জন্মে তুমি আমার হয়ে জন্ম নিও, আমি কেবল তোমার স্বামী হয়ে জন্মাতে চাই। এলাহি বাড়ির পাপিষ্ঠ পুরুষ, পাপিষ্ঠ পুত্র, হেরে যাওয়া ভাই, হেরে যাওয়া নিকৃষ্ট পিতা, জঘন্য স্বামী হয়ে নয়। ভালোবাসি মোহনা, আমার সন্তানকে জানিও, হতভাগা বাবা তাকে অসম্ভব ভালোবাসে। হাতটা ছিটকে আলাদা হয়ে গেল। নিভু চলছে থাকা হৃদয় তার আসল ঠিকানায় চলে গেল। জীবন্ত মোহনা বাঁচিয়ে রেখে মেরে দিয়ে গেল স্বার্থপর পুরুষ, চলে গেল। আচ্ছা, একটা সুখ আসে কি এতটুকু দুঃখ দিবে বলে? তখন ইতালিতে কেবলমাত্র দুপুর 2টো বাজে। ফারাজ একটু আগে ইতালি এসে পৌঁছালো। সেখানে গিয়ে প্রাণ খুলে একটা নিঃশ্বাস নিল। এটা তার শহর, তার শৈশব, কৈশোর, যৌবন সব কেটেছে ইতালির মাটিতে। বাংলার পর তার সবচেয়ে আপন লাগে এদেশের মাতৃভাষা। পার্লামেন্ট সিসিলির, সেদিকে চোখ যায় সবাই ফারাজের। এটাই তো তার একমাত্র স্মাগলার, একজন ক্ষমতাবান শাসকের সবচেয়ে বড় অস্ত্র। ফারাজ বিরাট প্রাসাদ বাড়ি, যার নাম ইনফার্নো। বাড়ির চারপাশে সারিবদ্ধ বিশাল জমকালো উদ্যান, লন্ডোস্কোপ আর রঙিন ফুলের ভরা বাগান। তবে এই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে একটা শক্তিশালী নিরাপত্তা জাল, হরেক রকম সিকিউরিটি, অটোমেটিক গেট এবং ঘন প্রাচীরের পেছনে দাঁড়িয়ে থাকা শক্তিশালী গার্ডেন। রাত দিন বাড়িতে পাহারা দেওয়া হয়। বাড়ির ভেতরে গঠন 100 বিলাসিকতা আর অভিজাতের মিশ্রণ। মার্বেল মেঝে, সুবিশাল স্ট্রেচার বিল্ট সোফা এবং সোনার কাজ সহ বিভিন্ন অলংকারে বন্দোবস্ত। ঘরের অভ্যন্তরে রাজকীয় মনের দড়ায়। দেয়ালে ঝলমলে চিত্রকার, ভাস্কর আর প্রাচীর ভস্কের মিশ্রণ।
দুপুরের রোদ প্রাসাদের জানালা দিয়ে দুপুরের আলো এসে পড়ল, তার প্রতিফলন এদিক ওদিক সৌন্দর্য আরো জলজল করে তুলল। বাড়ির পেছনের অংশে ফারাজের প্রাইভেট পুল হেলিপ্যাড আছে, সেখানে ছায়াময় গাড়িতে হেলিকপ্টার থাকে। ফারাজ এই বেডরুমে এলাহি বাড়ির দোতলার সামনে হবে। কি নেই এখানে? এই রুমে ঢুকতেই দুজন মেইড ভেতরে ঢুকে যায়। ওদের কালো স্যুট পরা একজন লোক ফারাজের ব্লেজার খুলে তাকে সাহায্য করে। মেয়ে বেড দুটোর মধ্যে একজন নিচের দিকে তাকিয়ে পড়ল। ইলবার্স এপ্রো ইস্তো পেরেই লেই, অর্থাৎ ফারাজেলের জন্য গোসলের সকল ব্যবস্থা করা শেষ। ফারাজ মেয়েটির দিকে তাকালো না, কেবল বলল, ভাবেনে ভাই আদেশো ভল্লি অস্তর দা সোলো। ফারাজ মেয়েটিকে এখন চলে যেতে বলল, সে একাই যেতে পারবে। তাই বলে ফারাজ বাথটবে নামতে চিত্রার কথা মাথায় এলো। কবে যে এই বিরাট বাথটবে চিত্রার সঙ্গে রোম্যান্স করবে সে। ফারাজ গোসলখানায় সেই আসলেই এসি লাগানো একটা দেখে কি যেন চিত্রা কি হাসবে নাকি বুঝে নিবে তার স্বামী গরম সহ্য হয় না বলেই এমন করেছে। ফারাজ সমুদ্র পছন্দ করে, তাই বাথটবে সমুদ্র থ্রিডি পেন্ট করানো। সেখানে আসলে সমুদ্রের একটা ফিল আসে, খালি একটা নারকেল গাছের কমতি। ফারাজ তোয়াল তুলে ওয়াশরুমে দরজায় নক করতেই বাইরে থেকে দরজার হাতল টেনে খুলে দেয় একজন লোক। সে এতক্ষণ কেবল এই কাজের জন্যই দরজার সামনে স্ট্রং হয়ে দাঁড়িয়েছিল। বাইরে আসতেই ফারাজ দেখতে পায় তার জামা কাপড় সব রাখা, এমনকি এক গাদা ঘড়ির কালেকশন সানগ্লাস রেখেছে। ফারাজ একটা চয়েস করবে বলে ফারাজ সময় নষ্ট না করে তাই করলো। জলদি বেড সাইড থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে গেল। রোজের সঙ্গে সে এখনো দেখা করেনি। রোজ সে গুলি করেছে, তাকেও পাওয়া গিয়েছে। প্রথমে খুনির সঙ্গে দেখা করবে, তারপর তার শাস্তি নির্ধারণ করে রোজের সঙ্গে দেখা করবে। ফারাজ নিশে এসে তার রাজকীয় হায়নার মতো দেখতে আসনে বসলো। সেখানে সিংহ নয়, বরং হায়নার সঙ্গে তুলনা করা হয়। হায়নার থেকে হিংস্র আর কোনো কিছু হয় না। ফারাজ সেখানে বসতেই দুজন লোক টেনে খুনিকে হেসড়ে ফারাজের সামনে ফেললো। ফারাজ তার চেহারার দিকে তাকালো। বাহা, এটাকে এখন মারা হয়েছে, বাঁচার চান্স আছে। ফারাজ অব্রের দিকে তাকিয়ে বলল, অব্র বলল, ভাই আমি কিছু করিনি, আমাদের লোকেদের কাজ। যারা করেছে তাদের কাছ থেকে বের হতে বলো, চোখের সামনে থেকে যেতে বলো। মুহূর্তে অব্র সকলের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে, কি অপিয়ানো কুস্তি questo homo in questo modo se ne vada subito da qui non volli mai più rivedere quelle fasi inutili। যারা এমন অবস্থা করেছে তারা জলদি এখান থেকে কেটে পড়ো। ফারাজ এখনো ভালো হয়ে গিয়েছে, নইলে এখন বাড়ির বাইরে যাওয়ার আগে বুলেটের ঢুকরে সবাইকে মরতে হতো। ফারাজ আহত লোকটির দিকে তাকিয়ে, সোনো ওয়েরিদি আইকোনোস্পেরো তো? ফারাজ লোকটিকে জিজ্ঞেস করলো। সে কার আদেশে রোজের গায়ে গুলি চালিয়েছে? তবে লোকটি কিছু বলল না। তারপর দুইবার একই প্রশ্ন করে, তবে কোনো উত্তর আসে না। ছুরিটা হাতে নিতেই বলল, রিসিপোয়েন্টো ও তিল্লি উই দিল। লোকটি ঘাবড়ে গেল, জবাব দিল না। তাতে রাগ হলো ফারাজের। রাগ হতে গুলি করতে দেরি করলো না সে। তবে চেষ্টা করার পরে দল সংঘর্ষ উদ্দেশ্য কিছু জানা গেল না। রাগ করে ফারাজ হাতের ছুরিটা হঠাৎ লোকটার সামনে ফেলে দিতেই এসব জলদি ছুরি হাতে তুলে নিল। সবাই এগিয়ে আসতেই ফারাজ তাদের দিকে ইশারা করে সামনে না আসতে। এই খুনি কি করতে চায় সে একটু দেখুক আগে। তবে যা ভেবেছিল ফারাজ তা থেকে বেশি হলো। খুনি মুহূর্তেই নিজের গলায় চাকু বসিয়ে দেয়। শেষবার কেবল বলল, নন মেতো লামতো মেতো il idiomotto il tradimento viola le redogola della mia wascada anche se devoso si merire non infarezo le regola। অর্থাৎ মৃত্যুকে ভয় করি না, বেমানিকেও করি না, যা আমাদের দলের নিয়ম ভঙ্গ করে। মরলেও নিয়ম ভাঙতে আমি রাজি নই।
ফারাজ তা দেখে অবাক হলো, হেসে বলল, ফুয়াত্তো তামেত্তো fantastico but কিয়েন্তো তোপ্পো কাম্পো দা মেন্দেদা দা পিয়েলো। চোখের সামনে এতক্ষণ জবাই করা পশুর মতো ছটফট করতে থাকা লোকটার ঘাড়ের দিকে উপর হয়ে পড়ে আছে, তার ঘাড়টা স্পর্শ ফারাজের কাছে সে ভালো করে দেখলো, সেখানে একটা কাটা দাগ। সেই দাগের ওপর আবার কঙ্কালের মাথা আঁকা ট্যাটু, ছোট একটা ট্যাটু। ফারাজ ভুরু কুঁচকে সেদিকে তাকালো। এটা কোন সংস্থার ট্যাটু? আগে তো এমন কিছু দেখেনি। ইন্টারেস্টিং। সবের দিকে তাকাতে অব্র পাশের লোকদের দিকে তাকিয়ে বলল, ত্রোভো সুবেতো ইদিওয়ালি দি কুস্তেতো ইমোতো এ অস্ফুরিত দি অন্দোসেন্দা অভারো উনি ফোদতো দি কুয়েস্তো তাত্তু ওয়াজ্জদ্দ। আমরা ইতালিয়ান ভাষা পড়ি। অব্র লোকগুলোকে এই মৃত মানুষটির দিকে ডিটেলসে বের করতে বলল। ট্যাটুটিকেও কোন সংস্থার লোগো তাও বের করতে বলল। ফারাজ এসে রোজের সঙ্গে দেখা করতে যাবে, সেখান থেকে ফ্যাক্টরি যাওয়া লাগবে। আগুন তো আর ফ্যাক্টরিতে এমনি এমনি লাগানো যা হয়নি, যেভাবে লাগুক কারণ তো আছে, তাই বলা চলে সেখানে যাওয়া দরকার। বাংলাদেশে এই মুহূর্তে না জানি চিত্রা কি করছে। ফারাজ ফোনটা বন্ধ রেখেছিল। চালু করার জন্য প্রস্তুত হতে অব্রতাকে বলে, গাড়ি তৈরি করা হয়েছে, তাদের এখনই বের হতে হবে। ফোনটা বের করেও বের করা হলো না। এখানে দেরি করা মানেই বাংলাদেশে দেরি করে পৌঁছানো, তাই সময় নষ্ট করা যাবে না কিছুতেই। চিত্রা তার কাছ থেকে এক মুহূর্তের জন্য দেরি হলে মনে হয় বড় কেন বিপদ জলদি হয়ে যাবে। রাজন হাওরের পাড়ে বসে আছে, বাড়ি অব্দি যাওয়ার সাহস নেই। ইতিমধ্যে খবরটা তার কানে এসে পৌঁছেছে। রাজন তার হাতের দিকে তাকালো। এই হাতে ভাইয়ের খুন, রক্ত না চাইতেও লেগে গেছে। লোকটাকে বারবার বলেছিল মোহনার গায়ে গুলি যেন করে, সেই গুলি লাগলো ভাইয়ের গায়ে। মোহনার সঙ্গে সব ঠিকঠাকই হয়ে যাওয়ার পরপরেও রোশন বদলে গিয়েছে। সে বদলে যাওয়ায় কিছুতেই মানতে পারেনি রাজন। সে ভালো করেই জানতো মোহনা নাসারা অবধি কিছুতেই রোশনকে ফিরে পাওয়া যাবে না। ফারাজ চলে যাওয়ার কথা শুনে ভেবেছে এটাই সুযোগ, কিন্তু এখানে কি থেকে কি হয়ে গেল। মানুষ হারালে এত দুঃখ লাগে। মোহনাকে দেখা যাবে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে গেছে, কিন্তু রাজনের যে লস হলো। হঠাৎ রাজনের যেন কেমন লাগছে। হঠাৎ রাজনের ফোনটাও বেজে উঠল। রাবসার কল। রাবসাকে দেখাশোনা করে যে মহিলা তিনি কল করেছে। রাজন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা ধরতে ওপাশ থেকে আতঙ্কিত গলা ভেসে এলো, রাজন স্যার, রাবসা হয়তো বিষ খাইছে। ফ্যাক্টরির সামনে পৌঁছাতে বিকেল হয়ে গেল। এখানে এখন 5টা বাজে, মানে বাংলাদেশে এখন রাত 10টা বাজে। রোজের সঙ্গে দেখা করা হয়েছে, শৈল এখন ভালোই আছে তার। ফারাজ ফ্যাক্টরি দেখে মাত্রই বের হলো। এটা সাধারণ মনে হচ্ছে না তার, তবে এসব করার মতো মানুষেরও অভাব নেই। আপাতত নতুন শত্রুকে ভেবে উঠতে পারছে না ফারাজ বলে গ্যাংস্টার অ্যাপেলোর সাথে কথা মাথায় আসছে। শেষবার সে ডিল করেছে, বাংলাদেশ পর্যন্ত এসেছিল, আর ফারাজ তাকে অপমান করে ডিল ক্যান্সেল করেছিল। সে জিদ থেকেও সে করতে পারে। ফারাজ বাইরে বের হয়ে একটা সিগারেট ধরালো। তার চারপাশে লোকজন ঘিরাও করে রাখা। এত হাই সিকিউরিটি এখানে কেন? তার জন্য গা ঠেলা লাগালো লোকগুলো। ঠোকা লাগলেই যেন মারবে। আসলেও অনেক প্রফেশনাল। ফারাজ ফোনটা চালু করতেই দেখলো মিনিমাম চিত্রার ফোন থেকে 86টা ফোন চলে এসেছে তার ফোনে। অনলাইনে মেসেজ থেকে শুরু করে কল করা শেষ। ফারাজ চিন্তায় পড়ে গেল, বউ তাকে দেখছি বেশি মিস করছে। ফারাজ অব্রকে বলল,
তুই ফোন অন করেছিস? না ভাই। কেমন স্বামী তুই? দেখ দেখ আমি চালু করেছি, কত ভালো স্বামী আমি। শিখে রাখ আমার থেকে এসব। অব্র এক ঢোক গেল। লোকটা আসার পর থেকে একের পর এক হুকুম ছুড়ে যাচ্ছে। অব্র সিগারেট জ্বালিয়ে দে। অব্র হিসু করব, প্যান্টের জিপার খুলে দে। এই অব্র আমার বিশেষ কাজ শেষ, একটু ফ্ল্যাশ মেরে দে। যদিও এসবের কিছুই করায়নি, তবু আদেশের এমন ভঙ্গিমা যে অব্র তার ব্যক্তিগত তার ওপর আবার আত্মপ্রকাশ। সে নাকি একজন আদর্শবান স্বামী। দেশে গেলে ভাবির কাছে ভাইকে কর দিবে সে। ফরাজ আর দেরি করে না, সে দ্রুত ফোন করে চিত্রাকে। কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে কল রিসিভ হলো। কাপা গলা ভেসে এলো চিত্রার। নেটওয়ার্কের টানাপোড়েনের কথাগুলো স্পষ্ট নয়। ফরাজ বারবার হ্যালো হ্যালো বলল। হ্যালো বউ, শুনতে পাচ্ছ? ঠিক তখনই চোখের সামনে মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল। অব্র ভাই চিৎকার কানে আসতে ফারাজ বলে এক ধাক্কায় মাটিতে পড়ে গেল। মুহূর্তে তার চোখ ছুটে গেল গিরয় নিরাপত্তায় বলয় হতে, কিন্তু মুহূর্তে ভিড়ে ফারাজের দু চোখ উন্মোদ হয়ে খুঁজছে অব্রকে। সে ধমকে লোকজন সরিয়ে এগোতে দৃশ্যটা দেখে। শরীরে রক্ত জমে গেছে, বিষমাখা তীরের মতো অব্রের শরীর ভেদ করে ঢুকে গেছে চারদিকে রক্ত। এক মুহূর্তের জন্য ফারাজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দৌড়ে অব্রের কাছে পৌঁছাতে অব্রের শরীরটা ছেড়ে দিল। ফারাজ গর্জে উঠল, তিরা ফুয়েরিলা মাদিক্কানা, গাড়ি বের করো। সে আদেশেই স্বরটা কেঁপে উঠল ক্রোধ আর আতঙ্কে। ফারাজের চারপাশে একবার তাকালো। ওই তীর কে ছুঁড়েছে? চোয়াল শক্ত হয়ে এলো তার। রক্তমাখা অব্রকে টেনে তুলে নিয়ে গেল। ভাঙা গলায় সে চিৎকার করতে থাকলো। সে রক্তমাখা অব্রকে কোলে তুলে নিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, ভাই চোখটা খোলা রাখ, একবার দেখ, একটু তাকা। এই অব্র, কথা বল, দেখ তুই চেয়ে আছিস, আমি তোকে এখন রাগের বশে কথা শোনাই। সে কাপা হাতে অব্রের মুখ ছুঁয়ে যায়। এই অব্র, অব্র রে, ভাইয়ের কথা শুনতে পাচ্ছিস? কেবল একবার, একবার ভাই বলে ডাক। অব্র চোখ বন্ধ করলো। ফারাজের চোখের সামনে জল জমে উঠল। সে নিজেই অব্রকে কোলে তুলে কোনো মতে লোকজনকে দমিয়ে সরিয়ে গাড়িতে শুয়ে দিল। চোখের সামনে সব ফাঁকা লাগছে তার, মাথা কাজ করছে না। বাস্তবতা যেন শব্দহীন এবং নিস্তব্ধতার সাথে মিলিয়ে যাচ্ছে। ফারাজ গাড়িতে উঠে বসতে আবারও ফোন বাজলো। চিত্রার কল। আগেটা কেটে গিয়েছিল, পরপর দুইবার বাজলো। তৃতীয়বার সে ধরলো কলটা। মেজাজ তখন তুঙ্গে। রেগে বলল, দেখছো না কল কেটে দিচ্ছি, বারবার কল দিচ্ছ কেন? ওপাশ থেকে চিত্রা হাউমাউ করে কান্না ভেসে আসলো। ফারাজ আরেকবার তীব্র ধাক্কা খেলো। কান্নাজড়িত কণ্ঠে চিত্রা বলল, ফারাজ, রোশন ভাই আর নেই, আপনার ভাই আর নেই ফারাজ, আপনি চলে আসেন, প্লিজ চলে আসেন, আমি পারছি না। ফারাজের হাত যেন থেমে গেল। ফোনটা ধীরে ধীরে নেমে এলো আজ। চারদিকে শুধু মৃত্যু আর শোক। কেন শরীরটা এবার তার শীতল অসর হয়ে এলো।